This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। সেটা হচ্ছে যে 2024 সালে আরজি করে যে নির্মম ঘটনা ঘটেছিল, সন্দেশখালিতে যে নির্মম ঘটনা ঘটেছিল, 2026 সালে নবগঠিত সরকারের আন্ডারেও আরও একটি একই রকম নির্মম ঘটনা ঘটল। আর এটা হলো দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে 11-12 বছরের এক স্কুল ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পশ্চিমবঙ্গ বর্তমানে উত্তাল হয়ে গেছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক হিংসা, গণপিটুনি ও রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। গত 4 জুলাই অর্থাৎ শনিবার বিকেল 4টে নাগাদ বারুইপুরের ধপধপি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর গ্রামের বাসিন্দা 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বান্ধবীর জন্মদিনের উপহার কিনতে বা খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হয়। তারপর তার আর বাড়ি ফেরা হয়নি। পরিবারের খোঁজাখুঁজির পর তার পরের দিন অর্থাৎ 5ই জুলাই রবিবার সূর্যপুর হাট সংলগ্ন একটি পুকুরের মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় এবং তাকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা স্কুলের এক সিসিটিভি ফুটেজ থেকে এক নীল শার্ট পরা, মাথায় টুপি দেওয়া একজনের সঙ্গে ওই নাবালিকাকে যেতে দেখে। তারপরেই মূল অভিযুক্তকে শনাক্ত করে পরিবারের লোক। মৃতদেহকে ময়নাতদন্তে পাঠানো হয় এবং প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে চরম নৃশংসতা প্রমাণ মিলেছে। জানা গেছে যে নাবালিকার মাথায় গভীর ক্ষত ছিল আর গোপনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো তাকে জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করা হয়েছিল। বস্তাবন্দি করার পর তাকে জলে ফেলে দেওয়া হয় যাতে বস্তাটি পুরোপুরি ডুবে যায়, তার জন্য বাঁশ, ইট, তার এইসবের ব্যবহার করা হয়েছিল। এই রিপোর্টের ভিত্তিতে পুলিশ মামলায় পাস্কো আইনের 6 নম্বর ধারা এবং ধর্ষণের ধারা যুক্ত করেছে। এরপরে সন্দেহভাজন অপরাধীকে ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু স্থায়ী এক রাজনৈতিক নেতা পুলিশকে ধমকি দিয়ে সেই অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর গণরোষ এতটাই বেড়ে যায় যে ওই অভিযুক্তকেই, মানে যাকে এরা সন্দেহ করছিল, তাকে পিটিয়ে জনগণ হত্যা করে। যাকে হত্যা করা হয় তার নাম ছিল ইন্দ্রজিৎ তাঁতি। ওই যুবক কারোর মতে অটোচালক বা অভিযুক্তের সহযোগী। জনরোষ এখানেই থেমে থাকেনি। বারুইপুর জয়নগর রোড এবং নামখানা রেল লাইনেই অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই সঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর করা এবং সূর্যপুর পুলিশ ক্যাম্পেও আক্রমণ করা হয়। রেল লাইনের ওপর লোহার পাত ফেলে দেওয়া হয় এবং তাকে সরাতে গেলে এক রেলকর্মীকেও পেটানো হয়। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ওখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় 163 ধারা জারি করে 5 জনের বেশি জমায়েতকে নিষিদ্ধ করা হয়েছে। এই ঘটনা তদন্ত করার জন্য বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 জনের একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে এবং 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধৃতদের 20 জুলাই পর্যন্ত 14 দিনে পুলিশে হেফাজতে পাঠানো হয়েছে। মোট 4টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে: খুন, গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্ট এবং রেল অবরোধের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাটিকে জঘন্যতম অপরাধ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কাউকে রেয়াত করা হবে না। তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশ্বাস জানিয়েছেন।
তিনি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন। নির্যাতিতার বাবা মা পুলিশ এবং সরকারের সহযোগিতা চাইলে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। এইদিকে তৃণমূল অর্থাৎ বর্তমানে যে বিরোধী দল, তারা দাবি করছে কি যে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্যাতিতা বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাইছিলেন, কিন্তু পুলিশ তাকে আটকে রেখেছিল। উনি বারুইপুরে একটি ক্যান্ডেল মিছিল করেছেন, মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছেন। এছাড়া সিপিএম ওখানে হাজির হয়েছে। তারা বলছে কি রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলছেন কি এই ঘটনার বিচার চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন আরজি করে ঘটছিল ঘটনা, তখন তো মানুষ বিচার চাইছিল, তখন উনি কোনো কথা বলেননি। বর্তমান সরকার তো অন্ততপক্ষে সিট গঠন করে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। দ্বিতীয়ত এ নিয়ে তদন্ত চলছে। কিন্তু তখনকার মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি তো তার আমলে যতগুলি ঘটনা ঘটেছে এগুলিকে সাজানো ঘটনা বা অন্যান্য বিভিন্ন রকম আখ্যা দিয়েছেন, কিন্তু আজকে তারা ওখানে গিয়ে নাটকবাজি করছে। রাজনৈতিক রুটি শেখা চেষ্টা চলছে। যখন কোনো রাজনৈতিক দল বিরোধী আসনে থাকে তখন সে অনেক রকম কথা বলে, সরকারকে ঘেরার চেষ্টা করে, সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, সরকারের বিরুদ্ধে কথা সে বলে। কিন্তু যখন সে ক্ষমতায় থাকে তখন তার ছবিটা পুরো পাল্টে যায়। কিন্তু বর্তমান সরকার কিন্তু, আবারও বলছি, বর্তমান সরকার কিন্তু অ্যাকশান নিয়েছে। যে রুলিং পার্টির নেতা অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়েছে কি না সেরকম কোনো নিউজ এখনও অবধি পাইনি। কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব বারবার বলেছে কি এই ঘটনার তদন্ত হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। পুলিশ যে সকল ধারায় মামলা রুজু করেছে সেগুলি হলো বিএনএস ধারা 65 ধর্ষণ, বিএনএস ধারা 70(2) গণধর্ষণ, বিএনএস ধারা 103(1) খুন, বিএনএস ধারা 238 তথ্য প্রমাণ লোপাট, বিএনএস ধারা 61 অপরাধমূলক ষড়যন্ত্র এবং পাস্কো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু করেছে। 2024 সালের জুলাই মাস থেকে ভারতের নতুন 3 অপরাধমূলক আইন কার্যকর হওয়ার কারণে এই মামলাগুলি পুরনো ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের কঠোর ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। বিএনএস ধারা 65-তে বলছে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এই ধারা প্রয়োগ করা হয়েছে। বিএনএস ধারা 70(2) একাধিক ব্যক্তি এই জঘন্য অপরাধে যুক্ত থাকায় তদন্তের ভিত্তিতে এই ধারা যুক্ত করা হয়েছে। বিএনএস ধারা 103(1) নাবালিকাকে নির্মমভাবে হত্যা করার অপরাধে খুনের মামলা দায়ের করা হয়েছে। বিএনএস ধারা 238 তথ্য প্রমাণ লোপাট, অপরাধের পর প্রমাণ নষ্ট করতে মৃতদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার কারণে এই ধারা যুক্ত করা হয়েছে। বিএনএস ধারা 61 অপরাধমূলক ষড়যন্ত্র, ঘটনাটির পেছনে পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্র বা অপরাধের ছক ছিল কিনা তা খতিয়ে দেখতে এই ধারা দেওয়া হয়েছে। এবং পাস্কো আইনের 6 নম্বর ধারা, নির্যাতিতা যেহেতু নাবালিকা তাই এই পাস্কো আইনের সবচেয়ে কঠোর ধারাটি যুক্ত করা হয়েছে। এই ধারায় দোষী প্রমাণিত হলে অপরাধীর সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। মানে অপরাধী দোষী প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখন কথা হচ্ছে যে এই ঘটনার কি কোনো বিচার হবে নাকি এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে এবং তার যা পরিণতি হয়েছে এরও একই পরিণত হবে, এটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনার মূল্যবান বক্তব্য ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।